নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। আমি শাওনী ভট্টাচার্য, আর আপনারা এখন দেখছেন দিশারি। আগের ভিডিওতে তোমাদের 30টা এসএকিউ নিয়ে আলোচনা করেছিলাম উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এর, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। এরকম এসএকিউ নিয়ে আলোচনা করেছিলাম। 30টার একটু বেশি হবে, কয়েকটা আমি এক্সট্রা এক্সপ্লেন করেছি যেগুলো রিলেটেড। আজকে আমরা বাকি 30টা নিয়ে আলোচনা করব, টোটাল 60টা। এটা পার্ট 2-র ভিডিও। ফার্স্ট প্রশ্ন, সিএফটিআরআই শব্দটির সম্পূর্ণ রূপ কী? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, সিএসএসএম ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে। চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড প্রোগ্রাম। চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড প্রোগ্রাম। পরের প্রশ্ন, বায়োটিক পোটেনশিয়াল বলতে কী বোঝো? স্বাভাবিক অবস্থায় অনুকূল পরিবেশে কোনো জনসংখ্যার যে সর্বাধিক মাত্রায় বৃদ্ধি ঘটতে পারে তাকেই তার বায়োটিক পোটেনশিয়াল বা জৈব ক্ষমতা বলা হয়। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ প্রথম কবে উদযাপিত হয়? এটা আগের ইয়ারেই চলে এসছে। এটা হলো 1 থেকে 7ই আগস্ট 2001, কিন্তু 2024-এ যে এইচএস হয়েছে তাতে কিন্তু এটা চলে এসছে। পরের প্রশ্ন, আচ্ছা তাহলে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ যেমন পড়েছি, তেমনি কিন্তু ন্যাশনাল নিউট্রিশন উইক, জাতীয় পুষ্টি সপ্তাহ, সেটা হলো 1 থেকে 7ই সেপ্টেম্বর। ঠিক আছে, এই দুটো সপ্তাহ তোমাদের পড়তে হবে, একটা অলরেডি চলে এসছে। পরের প্রশ্ন, তুলা খাবার বা বদলি খাবার বলতে কী বোঝো? আচ্ছা, শিশুকে 5 থেকে 6 মাসের পর মাতৃদুগ্ধের পাশাপাশি অন্যান্য অনুপূরক খাদ্য খাওয়ানোর অভ্যাস করতে হয়। ক্রমশ ধাপে ধাপে প্রথমে কি করতে হয়? তরল, তারপরে নরম ও অর্ধকঠিন মণ্ডজাতীয়, তারপর শেষে অনুপূরক শক্ত খাদ্য খাওয়ানোর অভ্যাস করাতে হয়। এই ধীর পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে বলে উইনিং, এবং ব্যবহৃত অনুপূরক খাদ্যগুলোকে বলা হয় শিশুর তোলা খাবার। অবশ্যই তোলা খাবার শুরু কিন্তু 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করাতে হয়। এরপরও যে মাতৃদুগ্ধ ছাড়ার কথা বলা হচ্ছে না, মাতৃদুগ্ধের সঙ্গে তার পাশাপাশি নতুন খাবার অভ্যাস করতে হবে, এবং সেটা প্রথমে অল্প অল্প করে। প্রথমে তরল দিতে হবে, তারপর অর্ধকঠিন মণ্ড, তারপরে শক্ত খাদ্য। এই যে ধীরভাবে প্রথমে তরল আসবে, তারপরে অর্ধতরল বা অর্ধকঠিন আসবে, তারপরে শক্ত খাদ্য আসবে, এই যে ধীর পর্যায়ক্রমিক প্রক্রিয়া, সেটাকে উইনিং বলে। এবং যে খাদ্যগুলো ব্যবহার করা হচ্ছে তাকে তোলা খাবার বলে। এখানে কিন্তু উইনিং কাকে বলে সেই প্রশ্নটাও কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, যে পদ্ধতিতে খাদ্যের মধ্যে উপস্থিত জারণধর্মী এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়, এটা হলো ব্লাঞ্চিং। এটা ব্লাঞ্চিং। পরের প্রশ্ন, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা হলো সোডিয়াম বেনজয়েট। একটু বলে রাখি, সোডিয়াম বেনজয়েট ব্যবহৃত হয় রঙিন ফল সংরক্ষণে, কিন্তু সাদা ফল সংরক্ষণের ক্ষেত্রে পটাশিয়াম মেটাবাইসালফাইড ব্যবহার করা হয়। রঙিন ফলে যদি পটাশিয়াম মেটাবাইসালফাইড ব্যবহার করে কেউ, তাহলে কিন্তু সেই ফলের রঙটা কী হবে? নষ্ট হয়ে যাবে। পরের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। তার সংকেত কি? CH3COOH। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবণী কি? ভিনিগার। পরের প্রশ্ন, 39 দাগের প্রশ্ন, TCP অর্থ ট্রাইক্রিসাইল ফসফেট। আচ্ছা, ট্রাইক্রিসাইল, হ্যাঁ বানানটা ভুল আছে, ক্রিসাইল ফসফেট কোন খাদ্যে ভেজাল হিসাবে মেশানো হয়? এটা কিন্তু সর্ষের তেলে ভেজাল হিসেবে মেশানো হয়। পরের প্রশ্নটা দেখবে আগের বছর টেস্ট পেপারে প্রচুর এসছে, মল্ট ফুড কি? প্রাক বিদ্যালয়গামী শিশুদের জন্য সিএফটিআরআই মল্টের দানাশস্যের গুঁড়ো, আমি বলে দিচ্ছি মল্টের দানাশস্য কাকে বলে, একটু শুনে নাও। চীনাবাদামের ময়দা, ময়দা কিছুই না, চীনাবাদামকে একদম মিহি করে গুঁড়ো করা, সেটাই চীনাবাদামের ময়দা। ভাজা ছোলার ময়দা,
2:2:1 অনুপাতে মিশিয়ে তার সঙ্গে ভিটামিন, ক্যালসিয়াম, লবণ মিশ্রিত করে যে স্বল্প মূল্যের পুষ্টি ও বৃদ্ধি সহায়ক সুষম খাদ্য প্রস্তুত করেছে তাকে বলা হচ্ছে মল্ট ফুড। তাকে কি বলা হচ্ছে? মল্ট ফুড বলা হচ্ছে। আচ্ছা, সিএফটিআর এর পুরো নাম কি? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, অবশ্যই পড়বে। আচ্ছা, মল্টের দানাশস্য বলছিলাম, কি বলবো? আচ্ছা, যে দানাশস্যকে প্রথমে কি করা হয়? অঙ্কুর বের করা হয়। অঙ্কুর বার করে সেটাকে রোদে শুকিয়ে কিংবা খালি যে কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ে যে সেটাকে আগুনের ওপরে টালতে হয়, ঠিক আছে? টালতে মানে সেই কড়াইয়ের মধ্যে সেই দানাশস্য রেখে সেটাকে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? তারপরে সেটাকে গুঁড়ো করা হয়, সেটাকে বলা হয় মল্টেড দানাশস্য। বলি মল্টেড দানাশস্য কিন্তু সহজপাচ্য হয়, অঙ্কুরোদ্গমের ফলে তার মধ্যে নিউট্রিশনাল মানে যেটা কোয়ান্টিটি যেগুলো আছে সেটা বৃদ্ধি পায়। তারপরে ধরো নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, সেটা শরীরে আরও বেশি অ্যাবজর্বড হয়। তাছাড়া এই মল্টেড দানাশস্যের মধ্যে কিন্তু আলফা অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে, যেটা কিন্তু শিশুদের হজম করতে কিন্তু খুব সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, এসডিএ বলতে কি বোঝো? এসডিএ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এসডিএর পুরো নামও আসে। পুরো নাম কি? স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। আচ্ছা, খাদ্য গ্রহণের পর খাদ্যের উদ্দীপক ধর্মী ক্রিয়ায় মৌল বিপাকের ঊর্ধ্বে দেহে যে অতিরিক্ত, কি মাথায় রাখবো? অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, ঠিক আছে? পরের প্রশ্ন, ইউরেমিয়া কি? ইউরেমিয়া কি? আচ্ছা, তাহলে হলো ইউরেমিয়া হলো রক্তে কিসের পরিমাণ বৃদ্ধি? ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে? বৃক্কের যে অস্বাভাবিক অবস্থায় রক্তে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বিশেষত ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়, সেই অবস্থাকে বলা হয় ইউরেমিয়া, ঠিক আছে? পরের প্রশ্ন, এফটিটি ফেইলিয়ার টু থ্রাইভ পুরো নাম অবশ্যই পড়বে। আগে যখন জিওআর পড়লাম তখনও কিন্তু আমি বলেছিলাম এফটিটির কথা, ফেইলিয়ার টু থ্রাইভ। আচ্ছা, THRIVE, ঠিক আছে? থ্রাইভ হওয়া উচিত ছিল, কিন্তু থ্রাইভ না, থ্রাইভ, ঠিক আছে? এইচটা উচ্চ। শিশুর বৃদ্ধির ব্যর্থতাজনিত সমস্যা, এটি প্রকৃতপক্ষে আহারজনিত সমস্যা। এক্ষেত্রে কী হয়? মা বা যে যত্ন করছে শিশুকে, সে মানে মানে জেনে শুনে না, সে অজ্ঞতাবশত শিশুকে কী হচ্ছে, কোনো সময় কম খাওয়াচ্ছে, কোনো সময় নিউট্রিয়েন্ট কম যাচ্ছে, তার ফলে কিন্তু তার বৃদ্ধির ব্যর্থতা হচ্ছে, তার ওজন বাড়ছে না, তার যে মানে বয়স অনুপাতে তার বডি ওয়েট, হাইট এগুলো কিছু বাড়ছে না, সমস্যা হচ্ছে, ঠিক আছে? সেটাই বৃদ্ধির ব্যর্থতাজনিত সমস্যা। গ্রোথ চার্টে ফেললে কিন্তু এই জিনিসটা মানে শিশুর ঠিকঠাক করে বৃদ্ধি হয়েছে কি না সেটা কিন্তু বোঝা যায়। পরের প্রশ্ন, ফর্মুলা ফুড বলতে কি বোঝো? আচ্ছা, ফর্মুলা ফুড কি? মায়ের বুকের দুধের বিকল্প, মানে মাতৃদুগ্ধের বিকল্প, তাই তো? যা বিশেষ পদ্ধতিতে গরু বা মোষের পেটকাটা মধ্যনের স্বভাবে দুধ শুকিয়ে গুঁড়ো করে তৈরি করা হয়, ঠিক আছে? এতে ভিটামিন, খনিজ লবণ, DHA প্রভৃতি মিশিয়ে কী করা হয়? পুষ্টিমূল্য বৃদ্ধি করা হয়। এটি সাধারণত 1 স্কুপ 20 ml অল্প উষ্ণ জলের সাথে মিশ্রিত করে শিশুকে খাওয়ানো হয়। তাহলে 44 থেকে প্রশ্ন হলো ফর্মুলা ফুড কি? আচ্ছা, ফর্মুলা ফুড হলো মাতৃদুগ্ধের বিকল্প, মানে মায়ের বুকের দুধের বিকল্প। আচ্ছা, এই যে বিকল্প, যা বিশেষ পদ্ধতিতে গরু ও মোষের পেটকাটা মধ্যাহ্নের স্বভাবে দুধকে শুকিয়ে গুঁড়ো করে তৈরি করা হয়। এতে ভিটামিন, খনিজ লবণ, DHA মানে ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড প্রভৃতি মেশানো হয় পুষ্টিমূল্য বৃদ্ধির জন্য। সাধারণত 1 স্কুপ, এখানে 20 ml বলেছে, এটা আমার ভুল হয়েছে লেখা, এটা হলো 30 ml হবে, হ্যাঁ 20 ml হবে না, 30 ml বা 1 আউন্স, যাকে আমরা 1 আউন্স বলছি, অল্প উষ্ণ জলের সাথে মিশ্রিত করে শিশুকে খাওয়ানো হয়। আমার ব্যাপার আছে,
শিশু যদি শুধু মাতৃদুগ্ধে অভ্যস্ত হয়, তাকে যখন ফর্মুলা ফুড দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যদি টেম্পারেচারটা ঠিক না হয় তাহলে কিন্তু বাচ্চা খাবে না। বেশি গরম হয়ে গেলে বা বেশি ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খেতে চায় না। সুতরাং অল্প উষ্ণ, মানে মাতৃদুগ্ধে যেমন টেম্পারেচার থাকে তার কাছাকাছি যদি আনতে পারা যায় তাহলে কিন্তু শিশুরা খুব সহজেই খেয়ে নেয়। পরের প্রশ্ন, ARF বলতে কি বোঝো? আমি একটু আগে মল্টেড দানাশস্য বলেছিলাম, সেটা ARFটা কিন্তু মল্টেড ফুডটাই ARF, তাই তো? কি ARFটা? অ্যামাইলেজ রিচ ফুড। আস্ত দানাশস্য মানে আস্ত গম বা রাগি প্রভৃতি দানাশস্য মল্টিং পদ্ধতিতে অ্যামাইলেজ নামক উৎসেচক উৎপন্ন করা সম্ভব, যা স্টার্চকে ভেঙে দেয়। এই অ্যামাইলেজ উৎসেচকযুক্ত খাদ্যকে বলা হয় অ্যামাইলেজ রিচ ফুড। মানে কি বলছে, মল্টিং পদ্ধতি, যেটা আমি বলেছিলাম যে অঙ্কুর বার করে সেটাকে শুকনো খোলায় ভেজে কিংবা রোদে শুকিয়ে কী করা হচ্ছে, সেটাকে তারপরে মানে মিক্সিতে গুঁড়ো করতে পারো বা বেটে গুঁড়ো করতে পারো, মানে গুঁড়ো করতে হবে, ঠিক আছে? সেটাই কিন্তু মল্টিং পদ্ধতি, ঠিক আছে? তাহলে মল্টিং যখনই করব তখনই কিন্তু দানাশস্যের মধ্যে আলফা অ্যামাইলেজ উৎপন্ন হবে। আলফা অ্যামাইলেজ উৎপন্ন হলে কিন্তু সেটা স্টার্চকে, ওই দানাশস্যের স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করবে। এই যে অ্যামাইলেজ যুক্ত যে খাদ্য, তাকেই আমরা বলছি ARF বা অ্যামাইলেজ রিচ ফুড। এটা কিন্তু শিশুদের পক্ষে হজম করা খুবই সোজা। আরেকটা বলি যে ARF মানে কিন্তু অ্যাকিউট রেনাল ফেইলিওরও বটে। তাহলে বিপাকীয় বিপর্যয় বা বাইরে থেকে আঘাত লাগলে বিবৃক্কের কাজ বন্ধ হয়ে যায়, কিডনির কাজ বন্ধ হয়ে যায়, এটা কিন্তু ARF বা অ্যাকিউট রেনাল ফেইলিওর বলে। তাহলে কোনটা জানতে চাচ্ছে, সেটা যদি দ্বন্দ্ব থাকে তাহলে দুটো লিখে দেওয়াই ভালো। আচ্ছা, পরেরটা ব্লান্ড ডায়েট বলতে কি বোঝো? ব্লান্ড ডায়েট বা স্নিগ্ধ অনুত্তেজক পথ্য, ঠিক আছে? আচ্ছা, তাই কাকে বলছি? যে ধরনের খাদ্যে কি থাকছে না? তেল, ডাল, মশলা, তন্তু কি হচ্ছে? থাকছে না। কোনো উগ্রগন্ধ থাকছে না, যা পৌষ্টিক নালীর পেরিস্টলসিসকে কী করছে? নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, পেরিস্টলসিস কি? পেরিস্টলসিস হলো ক্রম সংকোচন প্রসারণ, ঠিক আছে? এবং যান্ত্রিক ও রাসায়নিক উদ্দীপনা হ্রাস করে পাকরস ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। সেই জাতীয় খাদ্যকে কি বলা হচ্ছে? ব্লান্ড ডায়েট। তাহলে ব্লান্ড ডায়েট কাকে বলছি? যাতে ঝাল, মশলা, তন্তু সম্পূর্ণ বর্জিত, যাতে কোনো কি থাকছে না? উগ্র গন্ধ থাকছে না, যা পৌষ্টিক নালীর ক্রমসংকোচন প্রসারণ বা পেরিস্টলসিসকে নিয়ন্ত্রণ করছে এবং যান্ত্রিক ও রাসায়নিক উদ্দীপনাকে হ্রাস করে পাকরস ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, তাকে ব্লান্ড ডায়েট বলে। একটু প্রসঙ্গত উল্লেখ একটু বলি, ব্লান্ড ডায়েট কোন রোগে দেওয়া হয়? পেপটিক আলসারে কিন্তু ব্লান্ড ডায়েট দেওয়া হয়। স্টমাক আলসার বা ডিওডিনাল আলসার, যে কোনো আলসারে কিন্তু ব্লান্ড ডায়েট দেওয়া হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, পাকরসে উপস্থিত B12 শোষণে সাহায্যকারী উপাদানটির নাম কি? আচ্ছা, উপাদানটির নাম হলো ক্যাসেল বর্ণিত অভ্যন্তরীণ উপাদান বা ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলছে? TCPর সম্পূর্ণ রূপ কি? ট্রাইক্রিসাইল ফসফেট। একটু আগে বলেছিলাম না যে ওখানে ক্রিসাইল বানানটা ভুল আছে, দেখেছো? ক্রিসাইল বানানটা ভুল আছে। আচ্ছা, বিশ্ব খাদ্য দিবস কত? 16ই অক্টোবর। পরের প্রশ্ন, জুভেনাইল ডায়াবেটিস বলতে কি বোঝো? আচ্ছা, জুভেনাইল মানে বাচ্চাদের, জুভেনাইল কোর্ট আমরা শুনেছি। আচ্ছা, তাহলে জুভেনাইল মানে বাচ্চা বা মানে কৈশোরের মানে যে অবস্থা, মানে 20 বছরের নিচে কিন্তু। তাহলে জুভেনাইল ডায়াবেটিস কাকে বলছি? সাধারণত শৈশব ও কৈশোরে 20 বছরের নিচে 5 থেকে 10% ডায়াবেটিসে আক্রান্ত রোগীর অগ্নাশয়ের বিটা কোষে কোনো প্রকার ক্ষতি কিংবা সংক্রমণের জন্য ইনসুলিন ক্ষরণ বিঘ্নিত হয় অথবা একেবারেই ইনসুলিন উৎপন্ন হয় না। তার ফলে যে ধরনের ডায়াবেটিস হয় তাকে জুভেনাইল ডায়াবেটিস বলা হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? ইনসুলিন ক্ষরণই হচ্ছে না, ঠিক আছে? বা ক্ষরণ বিঘ্নিত হচ্ছে, মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, পেপটিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, এটা হলো H. পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি। পরের প্রশ্ন, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ সংরক্ষণের উদ্দেশ্য কী? এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে, একটু পড়ে নিই।
দুধের মধ্যে মিশে থাকা টিউবারকিউলোসিস মানে যক্ষা, দুধের মধ্যে মিশে থাকা টিউবারকিউলোসিস মানে যক্ষা, টাইফয়েড প্রভৃতি জীবাণু বিনষ্ট করা। দুধের মধ্যে উপস্থিত বেশিরভাগ ল্যাকটিক অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়া মানে জীবাণুকে পুরোপুরি ধ্বংস করা। তাহলে এই দুটো পড়ি। আচ্ছা, পরের প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা কত হলে গ্লাইকোসুরিয়া বলা হয়? রক্তে যদি গ্লুকোজের মাত্রা 180 mg/dl, ডিএল মানে পার 100 ml বা তার বেশি হয়, মানে এইটা কিংবা এইটার বেশি, তখন কি বলছে, মানে তখন কি হচ্ছে, মূত্রের সঙ্গে কি হচ্ছে, শর্করা নির্গত হচ্ছে। তাহলে এই অবস্থাকে কি বলছি আমরা? গ্লাইকোসুরিয়া। তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা 180 mg/dl বা তার বেশি হলে মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়, যাকে কি বলা হচ্ছে? গ্লাইকোসুরিয়া বলা হচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা ভুলবশত রিপিট হয়ে গেছে, ভিনিগারের রাসায়নিক নাম সংকেত একটু আগে পড়েছি। পরের প্রশ্ন, ল্যাক্টোফেরিনের কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ল্যাক্টোফেরিন ফার্স্ট বলি মাতৃদুগ্ধে উপস্থিত থাকা একটা ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, কোলেস্ট্রাম বা পরিণত মাতৃদুগ্ধে উপস্থিত ল্যাক্টোফেরিন এক প্রকার লৌহবদ্ধকারী প্রোটিন, যা লোহা গ্রহণের পথ বন্ধ করে স্ট্যাফাইলোকক্কাস, ইকোলাই প্রভৃতি ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে কী করে? প্রতিহত করে বা আটকে দেয়, ঠিক আছে। তাহলে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর বা রোগ প্রতিরোধকারী উপাদান মাতৃদুগ্ধে উপস্থিত, সেটা আমরা অলরেডি কিন্তু জানলাম। আচ্ছা, কোলেস্ট্রামে অনেক বেশি ল্যাক্টোফেরিন থাকে মাতৃদুগ্ধের তুলনায়। পরের প্রশ্ন, এসএনপি মানে সম্পূর্ণ রূপ কি? আচ্ছা, এসএনপির সম্পূর্ণ রূপ হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এসএনপি যখন বলা হচ্ছে তখন এনপিটা বলি অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম। আচ্ছা, পিএফএ অ্যাক্ট, প্রিভেনশন ফর ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট, এই কোন সালে পিএফএ আইন চালু হয়? 1954 সালে পিএফএ আইন চালু হয়। পরের প্রশ্ন, আইএফএ আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটে লোহা কিভাবে থাকে? লোহা কিন্তু ফেরাস সালফেট হিসেবে থাকে। ছোট ট্যাবলেটে কিন্তু লোহা থাকে 20 mg, বড় ট্যাবলেটে লোহা থাকে কিন্তু কি 60 mg, ফেরাস সালফেট হিসেবে থাকে। পরের প্রশ্ন, এসইইউ বা অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বলতে কি বোঝো? সাধারণত 2320 কিলোক্যালোরি তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রীকে একক হিসেবে ধরে বিভিন্ন বয়সের স্ত্রী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ খাদ্য সামগ্রীকে এক ব্যক্তিমূল্য বা অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বলা হয়। খাদ্য পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তি মূল্য নির্ধারণ। পরেরটা এভিএ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগের ইয়ারে কিন্তু প্রচুর টেস্ট পেপারে এসছে। যে প্রদীপনের মাধ্যমে দর্শন ও শ্রবণ পদ্ধতিতে শিক্ষাদান করা হয় তাকে এভিএ বা অডিও ভিজুয়াল এইডস বলা হয়, যেমন টেলিভিশন, পুতুল নাচ প্রভৃতি। পরের প্রশ্ন, 100 গ্রাম মুরগির ডিমে ফ্যাট কত রয়েছে? 13.3 গ্রাম। এবার 100 গ্রাম মুরগির ডিমে প্রোটিন, সেম প্রোটিন থাকে 13.3 গ্রাম। যদি বলা হয় একটি মুরগির ডিমে প্রোটিন কত, তাহলে কত হবে? প্রায় একটা মুরগির ডিম 50 থেকে 60 গ্রামে ধরে নিতে পারে। যদি 50 গ্রাম হয় তাহলে কিন্তু 6.65 গ্রাম, প্রায় অবশ্যই প্রায় বলবো, এতটা কিন্তু প্রোটিন থাকবে। তাহলে ভালো যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের মনে হয় যদি উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও কিন্তু আবার আপলোড হবে, যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমরা এই ভিডিওগুলোকে দেখতে পাবে। নমস্কার।